হ্যালো বন্ধুগণ, তো আমরা আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে স্টিরিওকেমিস্ট্রির 6 নম্বর ক্লাস নিয়ে, 6th ক্লাস অফ স্টিরিওকেমিস্ট্রি। এবং আজকে এখানে আমরা মূলত যেটা আলোচনা করব রিলেশনশিপ বিটুইন টু কম্পাউন্ডস। কিন্তু তার আগে আমরা গত ক্লাসে যেগুলো দেখেছিলাম যে আরএস নোমেনক্লেচার এবং আরএস আমরা চুজ করেছিলাম কোনটি আর কোনটি এস, এবং সেখানে লাস্ট দুটি আমরা দেখেছিলাম যে আর আর এস এস, আর আর ইজ গ্রেটার দেন এস এস অ্যান্ড আর ইজ গ্রেটার দেন এস। এই দুটো নিয়ম কিন্তু আমরা লাস্ট দুটি নিয়ম হিসাবে দেখেছিলাম। তো সেই নিয়মটা কতটা প্রমিনেন্ট বা কী সেটা জানার জন্য দুটো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট উঠে আসে, সেটা হচ্ছে একটি রিফ্লেকশন ভ্যারিয়েন্ট এবং রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট জিনিসটা। তো আমরা প্রথম একটুখানি দেখে নিই রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট জিনিসটি কি। প্রথম আমরা এটি নিয়ে আলোচনা করব, তারপর রিফ্লেকশন ভ্যারিয়েন্ট জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই একটা উদাহরণ হিসাবে দেখে নিই এক্ষেত্রে, যে আমাদের কাছে এইরকম একটা উদাহরণ আছে। জাস্ট এ মিনিট, সরি, পেজটা একটুখানি জুম হয়ে গেছিলো। তো যাই হোক, এই উদাহরণটা আমাদের চোখের সামনে আছে এবং এই উদাহরণটা আমরা গত ক্লাসেও দিয়েছিলাম। এবার এখানে আমরা 1 2 3 4 5 করে 5টি যে মূল কার্বন সেগুলো কিন্তু আমরা চুজ করেছি। এবার আমরা কিন্তু এখানে দেখব যে প্রত্যেকটি যে পয়েন্ট আছে, এগুলো প্রত্যেকটি কাইরাল পয়েন্ট 1 2 3 4 5 6, এই প্রত্যেকটি কাইরাল পয়েন্টে কোনটি আর কোনটি এস। আমরা প্রথমে একটা দেখে নিই। আমরা যদি 1 নম্বরটা দেখি তাহলে দেখব নিচে COOH, ওপরে সাইডে OH H এবং ওপরে একটি বড় গ্রুপ। তো ওপরের বড় গ্রুপটাকে আমরা ওপরে দেখিয়েছি এবং হিসাব করে তোমরা দেখবে। জাস্ট এই ফ্যান্টম অ্যাটম কনসেপ্টকে ইউজ করে কোনো জায়গায় বা কখনো ফ্যান্টম অ্যাটম কনসেপ্ট নয়, জাস্ট ফার্স্ট টু সেকেন্ড, সেকেন্ড টু থার্ড এরকম অ্যাটমের দিকে যদি আমরা ফোকাস করি, আমরা দেখব প্রথমে যেহেতু একদম হেটেরো অ্যাটম আছে OH, তাহলে এটি এ। সেকেন্ড হচ্ছে COOH, কার্বনের পরে দুটো অক্সিজেন, তো সেক্ষেত্রে এটা বি। আর 3 নম্বর হচ্ছে সি, কারণ এক্ষেত্রে কার্বনের পরে একটা অক্সিজেন আছে। আমরা যদি দেখি এক্ষেত্রে কার্বনের পরে একটি অক্সিজেন আছে, তো সেক্ষেত্রে দুটো অক্সিজেনের থেকে সিটা এবং শেষে হাইড্রোজেন হচ্ছে ডি। এবং আমরা এইভাবে দেখতে পাচ্ছি কি 1 নম্বর কার্বনটি কিন্তু এস কনফিগারেশনের। ঠিক তেমনি আমরা দেখব 2 নম্বর কার্বনটি দেখব। 2 নম্বর কার্বনটিও একইভাবে কিন্তু এবিসি আমরা চুজ করেছি এবং 2 নম্বর কার্বনটিও এস। এগুলো সবাই তোমরা বাড়িতে করে দেখবে, কিন্তু না হলে কিন্তু তোমরা জিনিসটা মজাটা অনুভব করতে পারবে না। অসাধারণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এটা। এবং 4 নম্বর কার্বন, আমরা 3 নম্বরটা কেন নিলাম না সেখানে আমরা আসছি। তো এবং 4 নম্বর কার্বন যদি আমরা দেখি, জাস্ট এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে এবং যেহেতু হাইড্রোজেনটা ভার্টিক্যালি আছে, অর্থাৎ আপ অফ দ্য প্লেন, তো সেই কারণে এটি আর। এবং এক্ষেত্রেও ABCD আমরা চুজ করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এবং হাইড্রোজেন আবার আপ অফ আছে, তো সেক্ষেত্রে এটিও আর। তাহলে আমরা কি দেখলাম যে 1 2 4 এবং 5 এগুলো কি হচ্ছে, নিচের দুটি 1 এবং 2 এটি হচ্ছে, জাস্ট আমরা একটু কালারটা অন্য কিছু নিই, ইয়েস রাইট। তো এটি হচ্ছে আর, 2ও আর। আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে এস এবং 5 হচ্ছে এস। তো এরপরে আসল জায়গাটি আসে এই 3 নম্বরটিকে নিয়ে, এবং সেই জন্য আমরা এখানে সাইডে জায়গা ফাঁকা রেখেছি। তো এই 3 নম্বর কার্বনটি কি ডিনোট করে, এই 3 নম্বর কার্বনটিকে যদি আমরা একটুখানি এখানে এঁকে নিই, তারপরে আমরা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কার্বনটির ওপরে এস এস, নিচে আর আর এবং এখানে OH এবং এখানে হাইড্রোজেন। তো এবার এই যে এস এস আমরা কি বলেছি, এস এস ইজ গ্রেটার লেস দেন আর আর, রাইট? প্রেফারেন্সের দিক থেকে এস এসটা কিন্তু আর আরটা থেকে লেস দেন। এবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ওপরের যে টোটাল গ্রুপটা এবং নিচের যে টোটাল গ্রুপটা, এই দুটোর কিন্তু মলিকিউলার স্ট্রাকচার কিন্তু একই, অর্থাৎ HOH COOH। ওখানে উপরেও দেখি HOH COOH। তার মানে মলিকুলার স্ট্রাকচার কিন্তু দুটোর একই। তো এক্ষেত্রে আমাদেরকে কিন্তু কোনটি বেশি প্রেফারেন্স পাচ্ছে সেটি চুজ করতে হবে সম্পূর্ণ এই রুলটির বেসিসে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি ফরেন অ্যাটম এ, তারপরে আর আরটা যেহেতু বেশি প্রেফারেন্স পাবে এস এর থেকে, তাই একই গ্রুপ থাকা সত্ত্বেও আর আর কিন্তু হয়ে যাবে বি এবং এস হয়ে যাবে সি এবং হাইড্রোজেন হয়ে যাবে ডি। তো এই প্রসেসটাই যদি আমরা ফলো করি, তাহলে আমরা যদি একটুখানি রোটেশন করিয়ে নিই, অ্যান্টি ক্লকওয়াইজকে ক্লকওয়াইজ যদি আমরা দেখি, তাহলে A to B to C আমরা দেখতে পাবো একটি ক্লকওয়াইজ রোটেশন, এবং হাইড্রোজেনটা ভার্টিক্যালি থাকার কারণে এই ক্লকওয়াইজ রোটেশনের ফলে এই যে 3 নম্বর কার্বনটি এটি কিন্তু হবে এস। কিন্তু এই এস জায়গাটাকে আমরা বলবো সিউডো অ্যাসিমেট্রিক পয়েন্ট। কেন? কারণ এসটি একটি কাইরাল পয়েন্ট হলেও ওপরের এই গ্রুপটা এবং নিচের গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি পরস্পরের মিরর ইমেজ, রাইট? তার মানে কিন্তু এটি কিন্তু অ্যাকচুয়ালি এটা একটি কাইরাল সেন্টার 3 নম্বর হলেও আলটিমেটলি কিন্তু এটা একটি অ্যাকাইরাল আমাদের স্ট্রাকচার। তো অ্যাকাইরাল স্ট্রাকচার কেন? কারণ আমার আবারও বলছি যে এই 3 নম্বর কার্বনের OH এবং H বরাবর, আচ্ছা সরি, আমাদের আঁকাটা একটুখানি ভুল হয়েছে, এই দিকে ছিল OH, রাইট?
ওকে, নো ইস্যু। আমরা মূল যে কম্পাউন্ডটা, সেই মূল কম্পাউন্ডটাই আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি, না এইখানে ওইচ, এবং এইখানে আমরা করে দিচ্ছি, হ্যাঁ আমরা এইখানে এইচ করেছি আর এইখানে আমরা করে দিচ্ছি কি ওইচ, না হলে পুরো জিনিসটাও ঘাটতে হতে পারে। ওকে, তার মানে এই জিনিসটাই কিন্তু আমরা আর এস লিখবো না, আমরা কি লিখবো, এই সিউডো অ্যাসিমেট্রিক পয়েন্ট, অর্থাৎ এটা কিন্তু কাইরাল পয়েন্ট, কিন্তু আলটিমেটলি এই কাইরাল পয়েন্টটা কিন্তু টোটাল প্রোডাক্টটাকে অ্যাকাইরাল করে দিচ্ছে, তাই না? আমরা তাই তো দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা কিন্তু এটাকে স্মল এস স্টার দিয়ে লিখবো, এবং এইটিকেই বলা হচ্ছে কিন্তু আমাদের রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট, রাইট? রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট পয়েন্ট বলা হচ্ছে। এইরকম করে কোনো একটি কম্পাউন্ডের যদি কাইরাল সেন্টার থাকে এবং সেই কাইরাল সেন্টারের দুদিকে যদি মিরর ইমেজ হয় একে অপরের, এবং সেই কাইরাল সেন্টার বরাবর যদি একটি সিগমা প্লেন আমরা করি, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই 3 নম্বর কার্বনের হাইড্রোজেন এবং ওইচ বরাবর এইখানে একটি সিগমা প্লেন কিন্তু থাকবে এই দিকটা, এবং অপোজিট দিকটা কিন্তু একে অপরের মিরর ইমেজ, রাইট? তো সেই কারণে কিন্তু এটিকে বলা হচ্ছে রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট। আমরা এর পরের উদাহরণটাতেও যদি যাই, আর সেখানেও দেখতে পাবো যে এখানেও কিন্তু রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কি একটা কম্পাউন্ডের নিচের গ্রুপ এবং উপরের গ্রুপটি একই, HOH3OH, এবং মাঝখানের যে গ্রুপ এই 2 নম্বর যে কার্বনটি, এই 2 নম্বর কার্বনটি কিন্তু আমরা যদি দেখি দুটো মিরর ইমেজ আমরা কিন্তু পাশাপাশি এরকম এঁকেছি, জাস্ট লাইক দ্যাট আমরা এঁকেছি এইভাবে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এই 2 নম্বর এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি কিন্তু আর না এস, সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যদি দেখি ওপরের আর এবং নিচে এস, তাহলে ওপরেরটা হচ্ছে বি, নিচটা হচ্ছে সি, এবং এখানে সরি একটু অন্য কালারে আঁকলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই নিচের যে গ্রুপটি এইটি হলো বি, এবং ওপরের নিচের গ্রুপটি যেহেতু এস, তাহলে এটি হবে সি, ওপরের গ্রুপটি হবে বি, এবং এ ওইচ এবং ডি এইচ হচ্ছে ডি। তো এখানে এ টু বি টু সি যদি আমরা দেখি কি এ বি সি এইভাবে এলো, তার মানে এটি হচ্ছে একটি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্যাশনে কিন্তু রোটেট করলো, কিন্তু ডিটা যেহেতু অ্যাবাভ দ্য প্লেন বা ভার্টিক্যালি আছে, তো সেক্ষেত্রে এইটি কিন্তু একটি স্মল আর হবে। স্মল আর কেন? কারণ এইটির ক্ষেত্রেও আমরা দেখব যে এই বরাবর কিন্তু একটা সিগমা প্লেন অবস্থান করছে, এবং যদিও এটি একটি কাইরাল সেন্টার 2 নম্বর কার্বনটি, তা হলেও এটি ওভারঅল প্রোডাক্টটা কিন্তু একটি অ্যাকাইরাল, কারণ এক্ষেত্রে একটি সিমেট্রিক এলিমেন্ট আছে। তো ঠিক এই দিকে এটা যদি আর স্টার হয়, ঠিক অপোজিট দিকে যেহেতু এটা তার মিরর ইমেজ, এটি হবে এস স্টার। এটা তোমরা বাড়িতে সবাই করে দেখবে এটা এস স্টার হচ্ছে কিনা। তো এইটা হচ্ছে গিয়ে রিফ্লেকশন ইনভ্যারিয়েন্টের পয়েন্ট, অর্থাৎ এমন কোনো একটি পয়েন্ট যেটি কাইরাল, কিন্তু সেই পয়েন্ট থাকা সত্ত্বেও কিন্তু ওভারঅল মলিকিউলটা অ্যাকাইরাল হয়ে যাচ্ছে, কারণ সেই পার্টিকুলার পয়েন্টের উপর দিয়ে একটি সিগমা যাচ্ছে। তো তখনই তাকে বলছি আমরা রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে রিফ্লেকশন ভ্যারিয়েন্ট তাহলে কোনটি? তাহলে আমরা যদি একটুখানি এই জিনিসগুলো মুছে দিই তাহলে আমরা বোঝাতে সুবিধা হবে জায়গাটা। রিফ্লেকশন ভ্যারিয়েন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এই ইনভ্যারিয়েন্ট আমরা চুজ করলাম কার বেসিসে? এই আর এসের বেসিসে। তো এইখানে কিন্তু এই যে আর, এই যে এস, এবং এইখানে এই যে আর, রাইট, এই আর এবং এই এস কিন্তু রিফ্লেকশন ভ্যারিয়েন্ট, কারণ এই দুটি কিন্তু প্রোডাক্ট এই বরাবর কোনো সিগমা যাচ্ছে না কিন্তু, অর্থাৎ এই দুটি কাইরাল সেন্টার কিন্তু কম্পাউন্ডটাকে অ্যাকাইরাল করছে না। পয়েন্টটা বুঝতে পারছি? তাহলে এটা ওই একই কম্পাউন্ডের মধ্যে ওভারঅল প্রোডাক্টটা হয়তো অ্যাকাইরাল, কিন্তু এই দুটি পয়েন্ট কিন্তু ওই অ্যাকাইরালিটির জন্য দায়ী নয়। তাই এই দুটো হচ্ছে রিফ্লেকশন ভ্যারিয়েন্ট পয়েন্ট। এবং এটা যদি আমরা একটু আলাদা করেও একে দেখাতে পারি তাহলেও আমরা বুঝতে পারবো কি না, এইরকম যদি কোনো একটি পয়েন্ট থাকে যেখানে এ বি সি ডি এ স্টার, আবার ঠিক তার অপোজিট দিকে আমি যদি আবার একটা ছবি আঁকি সি বি এ ডি, আমরা দেখতে পাচ্ছি এই দুটো মিরর ইমেজ, রাইট? তাহলে এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি কিন্তু রিফ্লেকশন ভ্যারিয়েন্ট। ওকে, তো এটাই ছিল রিফ্লেকশন ইনভ্যারিয়েন্ট এবং রিফ্লেকশন ভ্যারিয়েন্ট নিয়ে। এবং এই আর স্টার এবং এস স্টার লেখা হয় কেন? কারণ এগুলো হচ্ছে সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। দেখে অ্যাসিমেট্রিক মনে হলেও এগুলো অ্যাসিমেট্রিক নয়, এগুলো সিমেট্রিক। তো সিউডো অ্যাসিমেট্রিক সেন্টার। ওকে, তো এবার আসছি আমাদের পরের পয়েন্টে, পরের আলোচনায়। তার আগে একটা ছোট্ট এখানে দেওয়া আছে যে এখানে প্রুভ করো যে এটি একটি আর কম্পাউন্ড। আমরা কম্পাউন্ডটা এখানে এঁকে দিয়েছি। তো এই কম্পাউন্ডটা একটি আর কম্পাউন্ড, এটা তোমরা বাড়িতে সবাই প্রুভ করবে। ওকে, তো আমরা আসছি পরের আমাদের টপিকে, রিলেশনশিপ বিটুইন টু কম্পাউন্ড। আমরা জানি কি যে আমাদের দুটো কম্পাউন্ডের মধ্যে একটা রিলেশনশিপ থাকে, না হলে কিন্তু আমরা ওই কম্পাউন্ডটিকে মানে দুটো কম্পাউন্ডের মধ্যে যদি একটা রিলেশনশিপ আমরা খুঁজে না বের করতে পারি তাহলে কিন্তু আমরা কম্পাউন্ড নিয়ে কাজ করতে পারবো না, তাই না? তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে এতক্ষণ আমরা কি দেখেছি, দুটো কাইরাল পয়েন্টের মধ্যে কি সম্পর্ক, আর এবং এস কিন্তু পরস্পরের
মিরর ইমেজ, এটা আমরা কাইরাল পয়েন্টের সম্পর্কে দেখেছি, কিন্তু ওভারঅল মলিকিউলের মধ্যে কী সম্পর্ক সেটা দেখার জন্য কিন্তু খুব একটা ছোট্ট চার্ট আছে। প্রথমে আমরা কি দেখব, যদি সেম মলিকুলার ফর্মুলা হয়, যদি ডিফারেন্ট মলিকুলার ফর্মুলা হয় তাহলে কি, ডিফারেন্ট মলিকুলার ফর্মুলা হলে সেগুলো তো ডিফারেন্ট কম্পাউন্ড আমরা চোখে দেখেই বলতে পারবো, কিন্তু সেম মলিকুলার ফর্মুলার আলাদা আলাদা কম্পাউন্ড হতে পারে। উদাহরণ দিই, CH3CHO, তাহলে এটা কী হলো, এটা কিন্তু আলটিমেটলি C2H4O, তাই তো। তাহলে এই C2H4কে আমরা CH3CHO লিখতে পারি, আবার কি লিখতে পারি, CH2 ডবল বন্ড না, আমরা কিন্তু অন্যভাবে একটুখানি জিনিসটাকে লেখার চেষ্টা করি। এখানে CH3CH2CHO যদি হয়, আচ্ছা আমরা আসছি পরে জিনিসটাকে নিয়ে, আমরা মানে সেম মলিকুলার ফর্মুলা আমরা তো নিচে উদাহরণ আমরা রেখেছি, তো সেইটাকে নিয়ে আমরা সেখানে ভালো করে বোঝাবো, এখানে ছোট্ট জায়গায় লিখতে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা কি দেখছি, সেম মলিকুলার ফর্মুলা যদি হয় সেখানে আমরা প্রথমের প্রশ্ন হবে যে আর দে সুপার ইম্পসিবল, এই দুটো মলিকিউলকে যদি একে অপরের ওপর রাখা হয় তাহলে কি প্রত্যেকটা কম্পাউন্ড আরেকটা কম্পাউন্ডের ওপরে এসে একদম সুপার ইম্পোজ করবে? যদি সুপার ইম্পোজ করে তাহলে আমরা কি বলবো, যদি প্রশ্নের উত্তর ইয়েস হয় তাহলে হোমোমার ওই দুটি কম্পাউন্ডের সম্পর্ক, আর যদি সুপার ইম্পোজ না করে তাহলে ওই দুটো কম্পাউন্ডের সম্পর্ক হবে আইসোমার। ওকে, আচ্ছা এবার যারা হোমোমার হলো তো হয়ে গেল, তারপরে প্রশ্ন হচ্ছে যারা আইসোমার তাদের মধ্যে আবার অনেক রকমের সম্পর্ক হয় কি না, তখন আমরা প্রশ্ন করব আর দ্য বন্ডিং কানেক্টিভিটি সেম, অর্থাৎ যে কম্পাউন্ডটাকে আমরা চুজ করলাম সেই কম্পাউন্ড যে আমরা যেটাকে আইসোমার বললাম, সেক্ষেত্রে যদি বন্ডিং কানেক্টিভিটিগুলো অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে কার্বন, আবার কার্বনের সঙ্গে OH, অর্থাৎ দুটো কম্পাউন্ডেই যে সমস্ত বন্ডিংগুলো আছে সেম বন্ডিং, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের যদি দুটো বন্ডিং এই দিকে থাকে, মানে এই কম্পাউন্ডটিতে ঠিক অপোজিট কম্পাউন্ডটিতে কিন্তু জানো সেইটি থাকে যে অক্সিজেনের দুটি বন্ডিং আছে, মানে অর্থাৎ বন্ডিং কানেক্টিভিটিগুলো সেম হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি COH থাকে সেক্ষেত্রেও একটি COH থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই বন্ডিং কানেক্টিভিটি সেম আমরা বলতে পারবো না। তো উত্তর হচ্ছে যদি বন্ডিং কানেক্টিভিটি সেম হয় তাহলে এরা হবে স্টিরিওমার, এবং বন্ডিং কানেক্টিভিটি যদি ডিফারেন্ট হয় তাহলে এগুলো হবে কনস্টিটিউশনাল আইসোমার। তো আমরা সেখানে উদাহরণটা আসবো। এবার তারপরে প্রশ্ন কি, যদি স্টিরিওমার হয়, স্টিরিওমার কি আর দে মিরর ইমেজ টু ইচ আদার, যদি তারা একে অপরের মিরর ইমেজ হয়, হ্যাঁ সুপার ইম্পোজ করে না কিন্তু মিরর ইমেজ হয়, এটা আমরা আগেও আলোচনা করেছি। যদি তারা মিরর ইমেজ হয় তাহলে যদি ইয়েস হয় তাহলে তারা এনানসিওমার, যদি মিরর ইমেজ না হয় তাহলে তারা ডায়াস্টিরিওমার। এবার আমরা এসো কতগুলো উদাহরণের মাধ্যমে এটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি। তো আমরা এখানে কিন্তু এঁকে নিয়েছি, যদি ডিফারেন্ট মলিকুলার ফর্মুলা হয় তাহলে CH3OH এবং CH2NH2 আমরা দেখেই বুঝে যাবো যে এগুলো আলাদা কম্পাউন্ড। যদি সেম মলিকুলার ফর্মুলা হয় তাহলে আমরা কি করে বুঝবো যেটা হোমোমার না আইসোমার? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপোজ একটি এখানে কার্বনের সঙ্গে আমি একটি কাইরাল কম্পাউন্ড লিখেছি, ইথাইল, ক্লোরিন, ব্রোমিন এবং মিথাইল। তাহলে এই চারটে গ্রুপ লেগে আছে। এবার এই চারটে গ্রুপ যে লেগে আছে, এই চারটে গ্রুপ কিভাবে লেগে আছে প্রশ্ন এইখানে, যে প্রশ্নটা আমাদের কী ছিল, আর দে সুপার ইম্পসিবল, যদি তারা সুপার ইম্পসিবল হয় একটার উপর আরেকটা তাহলে কিন্তু তারা হোমোমার। তো আমি দেখতে পাচ্ছি এখানে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড, এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন, এখানে মিথাইল, এখানে, কিন্তু এই কম্পাউন্ডটাকে যদি আমি একটু জাস্ট রোটেট করাই তাহলে দেখবো ওই মিথাইলটা কিন্তু চলে আসবে ইথাইলের জায়গায়, বা আমি যদি অপোজিট দিকে রোটেট করাই তাহলে, অর্থাৎ আমি জাস্ট দেখাতে চাইছি যে দুটো সুপার ইম্পসিবল কিনা। তো আমি জাস্ট এই কম্পাউন্ডটিকে, লাল যে কম্পাউন্ডটিকে আমরা এঁকেছি সেটাকে জাস্ট আমি মিথাইলের জায়গায় ব্রোমিন মানে রোটেট করাচ্ছি, আবার ব্রোমিন চলে আসছে ক্লোরিনের জায়গায়, ক্লোরিন চলে আসছে ইথাইলের জায়গায়, ইথাইল চলে আসছে মিথাইলের জায়গায়। তখন আমরা দেখতে পাচ্ছি কি এই লাল কম্পাউন্ডটি এবং এই ব্লু কম্পাউন্ডটি কিন্তু এক্স্যাক্টলি সেম কম্পাউন্ড, একটু ঘুরিয়ে আঁকা হয়েছিল বলে আর কিছু নয় কিন্তু, তার মানে এগুলো কিন্তু হোমোমার। পয়েন্টটা বোঝানো গেল। তো এবার আইসোমারের ব্যাপারে আমরা আসছি, আর দে বন্ডিং কানেক্টিভিটি সেম। তো এখানে যদি ইয়েস হয় স্টিরিওমার, এবার স্টিরিওমারের আন্ডারে আবার ডায়াস্টিরিওমার আছে বা এনানসিওমার আছে, সেগুলো নিয়ে আমরা পরে ভালো করে ডিটেলে আলোচনা করব। কিন্তু যদি বন্ডিং কানেক্টিভিটি সেম না হয় তাহলে কনস্টিটিউশনাল আইসোমার আমরা বলেছি কীভাবে না, আমরা দেখে নিচ্ছি এখানে একটা কম্পাউন্ড C2H4O, C2H4O কে আমরা কীভাবে লিখলাম, CH2 ডবল বন্ড CHOH লিখতে পারি আমরা। এখানে দেখতে পাচ্ছি কি C2H4 অ্যান্ড O, আবার সেটিকে আমরা আবার লিখতে পারি কি CH3C ডবল বন্ড OH, অর্থাৎ একটি হচ্ছে অ্যালকোহল আর একটি হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এখানে হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার কেন, কারণ এটা অ্যালকোহল না অ্যালডিহাইড তার উপর কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ উপরের দুটো প্রশ্ন ঠিক যে হ্যাঁ তাদের বন্ডিং কানেক্টিভিটি সেম নয়,
এখানে কিন্তু কনস্টিটিউশনাল আইসোমার। বন্ডিং কানেক্টিভিটি যদি সেম হয় তাহলে তারা স্টিরিওমার হবে, এবং স্টিরিওমার হলে দুটো অপশান আছে, ডায়াস্টিরিওমার এবং এনানসিওমার। তাহলে সেটাই আমরা এবার একটুখানি দেখে নেব। কীভাবে দেখব? এইখানে আমরা একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি CH3CHOH COOH। এই কম্পাউন্ডটিকে আমরা এঁকেছি আমাদের মতো করে, আমাদের কল্পনা বিশিষ্ট এঁকেছি। এবার আমরা দেখে নিই এটা হোমোমার না স্টিরিওমার না ডায়াস্টিরিওমার না অন্য কিছু। তো এবার সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের প্রথম প্রশ্ন কী ছিল? আমাদের প্রথম প্রশ্ন ছিল আর দে সুপার ইম্পসিবল, এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ড সুপার ইম্পসিবল কিনা। তো আমরা যদি যেভাবেই রোটেট করি আমরা দেখতে পাবো, যদি সাপোজ আমরা রোটেট করলাম কম্পাউন্ডকে আগে যেরকম রোটেট করেছিলাম, আমরা এই ওইচটাকে 180 ডিগ্রি রোটেট করিয়ে এই হাইড্রোজেনের জায়গায় যদি নিয়ে আসি তাহলে এইখানে চলে আসবে ওইচটা। কিন্তু আমরা দেখতে পাবো এই COOHটা ততক্ষণে কিন্তু রোটেট করে CH3 জায়গায় চলে এসেছে। তার মানে কিন্তু এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড সেম হলো না। আমি যেভাবেই রোটেট করি না কেন এই দুটো কম্পাউন্ড কিন্তু সেম হবে না, এটা কিন্তু আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটু আরেকটু স্টাডি করলে হয়তো একটু একবারে দেখলেই আমরা বুঝে নিতে পারবো, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এইটুকু বলতে পারি এই দুটো সুপার ইম্পসিবল নয়, অর্থাৎ প্রত্যেকটি মানে একই জায়গায় একই গ্রুপ কিন্তু নেই, অর্থাৎ গ্রুপগুলো একই, কম্পাউন্ডটাও একই, কিন্তু গ্রুপগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন লেগে আছে, তাই তাদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে নো, অর্থাৎ এটি হোমোমার নয়, এটি আইসোমার। এবার আইসোমার হওয়ার পর প্রশ্ন হয় যে এটি বন্ডিং কানেক্টিভিটি সেম কিনা, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে OH, এগুলো কি সব একই? হ্যাঁ, একদম একই। দিকটা আলাদা হলেও কি হবে, বন্ডিং কানেক্টিভিটি একই। আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি কার্বন থাকে, এই কার্বনের সঙ্গে 4টে গ্রুপ লেগে আছে, কার্বনের সঙ্গে COOH, কার্বনের সঙ্গে CH3H এবং OH সবগুলো লেগে আছে, অর্থাৎ বন্ডিং কানেক্টিভিটি সেম। তাই এটা বন্ডিং কানেক্টিভিটি যদি সেম হয় তাহলে কী হবে? স্টিরিওমার। আর যদি না সেম হতো তাহলে তো আমরা আগেই দেখিয়েছি কীভাবে হয়, সেটি হয়ে যায় তখন কনস্টিটিউশনাল আইসোমার। তো এই গেল। এবার প্রশ্ন আসছে কি, আর দে মিরর ইমেজ টু ইচ আদার? আমরা এবার একটুখানি দেখে নিই। হ্যাঁ, এটা কিন্তু মিরর ইমেজ। এই OH, এই COOH, এই হাইড্রোজেন এবং এই CH3 এমনকি এই কার্বন, এরা কিন্তু মিরর ইমেজ হচ্ছে একে অপরের। এবার যদি মিরর ইমেজ হয় তাহলে সেক্ষেত্রে কম্পাউন্ডটি কী হবে? আমাদের উত্তর ছিল ইফ দে আর মিরর ইমেজ, আর দে মিরর ইমেজ টু ইচ আদার। যদি প্রশ্ন হয়, যদি ইয়েস হয় তাহলে এরা এনানসিওমার, আর যদি নো হয় তাহলে এরা ডায়াস্টিরিওমার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস, এবং সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যেহেতু মিরর ইমেজ তাই এই কাইরাল সেন্টারটা এখানে যদি আর হয় এখানে এস হবে, এবং আলটিমেটলি এই কম্পাউন্ডটা কিন্তু হবে এনানসিওমার। তো এইভাবে কিন্তু আমরা চুজ করব যে কোন কম্পাউন্ড এর মধ্যে কী কী সম্পর্ক এবং কীভাবে। এবার এটা তো দেখলাম একটি কম্পাউন্ডের মধ্যে যদি একটি কাইরাল সেন্টার থাকে, তো এরকমও হতে পারে একটা কম্পাউন্ডের মধ্যে 2, 3, 4, 5টে কাইরাল সেন্টার আছে। তাহলে সেক্ষেত্রে কোনো জেনারেলাইজেশন ফর্মুলা আছে কিনা, বা কীভাবে আমরা একদম খুব সহজে জিনিসগুলো জানতে পারবো, এসো আমরা সেগুলো একটুখানি এবার স্টাডি করি। তো আমরা এখানে প্রথমে যেটা দেখব যে 2 কাইরাল সেন্টারওয়ালা কোনো একটি প্রোডাক্ট এবি টাইপ কেন? কারণ প্রথম যে এই যে গ্রুপ এই CH3CHOH এবং এই ক্ষেত্রে যেটা আছে CHBr COOH, এই দুটো কিন্তু আলাদা দুটি স্ট্রাকচার, অর্থাৎ AB টাইপ। অর্থাৎ এ টাইপ হলে কী হতো, এইদিকেও যদি CH3CHOH থাকে এদিকেও CH3CHOH থাকতো। তো এবার যেহেতু দুটোই কাইরাল বন্ড তখন আমরা দেখতাম, সেটাও আমরা দেখবো। তো প্রথম এবি টাইপ আমরা দেখিনি। এবি টাইপ যদি দেখি তাহলে এই কম্পাউন্ডটির মধ্যে দুটো কাইরাল সেন্টার আছে, দুটি কার্বন, যেগুলো স্টার চিহ্ন দেখানো হয়েছে। এবার সেই কাইরাল সেন্টারগুলো পরস্পর 4ভাবে অ্যারেঞ্জড থাকতে পারে। দুটো আর হতে পারে, দুটোই এস হতে পারে, একটি আর একটি এস, এবং যেটি আর ছিল মানে আর এস হতে পারে, আবার এস আরও হতে পারে। এইভাবে কিন্তু এই দুটো কম্পাউন্ড কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতে পারে, আদার কোনো পসিবিলিটিস নেই। এবং আমরা জানি যে কোনো দুটো জিনিসকে 2 অর্থাৎ যদি এক্ষেত্রে আমাদের কোনো দুটো জিনিসকে যদি ম্যাক্সিমাম আমরা কিন্তু সাজাতে পারি কভাবে, আমরা কিন্তু 4ভাবে সাজাতে পারি। কীভাবে না, n² সূত্র অনুযায়ী, রাইট? তো বা 2n সূত্র অনুযায়ী, n² সূত্র অনুযায়ী না, 2n সূত্র অনুযায়ী। যদি আমরা দুটো থাকে তাহলে যদি আমরা 3টে থাকতো তাহলে আমরা 2n সূত্র অনুযায়ী কিন্তু 8ভাবে সাজাতে পারতাম, 2 কিউব। তো এক্ষেত্রে যেহেতু দুটো কাইরাল সেন্টার আছে আমরা কিন্তু সাজাতে পারবো ম্যাক্সিমাম 4ভাবে, 2² = 4। এবার দেখি ওদের মধ্যে সম্পর্ক কী। প্রথম আমি এই যে আর এবং এস আমরা দেখেই বুঝতে পারছি এরা একে অপরের মিরর ইমেজ হবে। কেন? আর এর মিরর ইমেজ এস এবং এখানে আর এর মিরর ইমেজ এস, অতএব দুটো কম্পাউন্ড কিন্তু একে অপরের মিরর ইমেজ হয়ে যাবে, কারণ দুটি কাইরাল সেন্টার কম্পাউন্ডের মধ্যে আছে এবং ওই দুটি কাইরাল সেন্টার যেহেতু একে অপরের মিরর ইমেজ, তাহলে টোটাল কম্পাউন্ডটাই একে অপরের মিরর ইমেজ হবে। তো এবং যেহেতু একে অপরের মিরর ইমেজ হচ্ছে, এবং যেহেতু প্রথমের প্রশ্নগুলো এই দুটো যেহেতু একটি কম্পাউন্ডের মধ্যে এই কম্পাউন্ডটি আমরা দুভাবে আঁকছি, একটা আর একটি এস।
তাহলে এই দুটো কম্পাউন্ড যেহেতু আমরা বুঝতেই পারছি মিরর ইমেজ, তাহলে এটা সুপার ইম্পসিবল হবে না, কারণ মিরর ইমেজ একে অপরের সুপার ইম্পসিবল হয় না। এই দুটো হাত একে অপরের মিরর ইমেজ, কিন্তু এই হাতটাকে আমি যদি রাখি আমরা কি দেখতে পাচ্ছি, বুড়ো আঙুলের উপর মিরর ইমেজ কিন্তু হচ্ছে না, তাই না? কোনো আঙুলের উপর মিরর ইমেজ সেভাবে হবে না। তাহলে এইটা হচ্ছে গিয়ে এর সূত্র, যে আর এস এর সূত্র আমরা আগেও জেনেছি, কাইরালিটির সূত্র। তাহলে এটা সুপার ইম্পসিবল নয়। তো এবার দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী এদের বন্ডিং কানেক্টিভিটি সেম। হ্যাঁ, এদের বন্ডিং কানেক্টিভিটি সেম, মানে দুটো মলিকুল তো একই মলিকুল, তাহলে একই মলিকুলের বন্ডিং কানেক্টিভিটি তো সেম হবেই স্বাভাবিকভাবে। এবং 3 নম্বর যেটা, সেখানে হচ্ছে গিয়ে আর দ্য মিরর ইমেজ টু ইচ আদার। ইয়েস, মিরর ইমেজ টু ইচ আদার, তার মানে এই দুটো কম্পাউন্ড কিন্তু এনানসিওমার। আবার ঠিক তেমনি আমি যদি নিচের দুটোকে দেখি, আর এস এবং এস আর, অর্থাৎ এখানে আমরা এইভাবেই ভাববো যে চারটে কম্পাউন্ড কিন্তু, মানে অর্থাৎ একই CH3 CHOH CHB আর COO এই কম্পাউন্ডটির আমরা কিন্তু চারটি স্ট্রাকচার এঁকেছি। এর প্রথম স্ট্রাকচারে দুটি হচ্ছে কাইরাল সেন্টার আর আর, দ্বিতীয় স্ট্রাকচারে দুটো কাইরাল সেন্টার এস এস, তৃতীয় স্ট্রাকচারে হচ্ছে গিয়ে আর এস, এবং চতুর্থ স্ট্রাকচারে হচ্ছে গিয়ে এস আর। তো এবার আমরা চেষ্টা করছি প্রথম দুটো আর আর এবং এস এস যে দুটো কম্পাউন্ড আমরা এঁকেছি সে দুটো একে অপরের মিরর ইমেজ এনানসিওমার, এবং দ্বিতীয় যেটা আঁকলাম আর এস এবং এস আর, তাহলে এখানে আর এস এর যেহেতু এনানসিওমার, তাহলে আমরা বুঝতেই পারছি যে দ্বিতীয় দুটো কম্পাউন্ডও কিন্তু একে অপরের মিরর ইমেজ হবে এবং যথারীতি এর দুটো কিন্তু এনানসিওমার হবে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে বাকি, অর্থাৎ প্রত্যেকটিকে আমরা নামকরণও করেছি, পি কিউ আর এবং টি। আমরা চারটে কম্পাউন্ড যে এঁকেছি, চারটে কম্পাউন্ডে আলাদা আলাদা নাম দিয়েছি, একই কম্পাউন্ড চারভাবে এঁকেছি। এবং সেই চারভাবে আঁকার পর এই পি এবং কিউ হচ্ছে এনানসিওমার এবং আর এবং টি হচ্ছে এনানসিওমার। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে পি আর, পি টি, কিউ আর এবং কিউ টি এদের মধ্যে সম্পর্ক কী? সেইটাই সম্পর্ক হচ্ছে, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ডায়াস্টেরিওমার। কেন? কারণ আমরা যদি একটুখানি দেখি, এখানে পি এর সঙ্গে সাপোজ আমি আরটাকে দেখছি, তাহলে আমি একটু অন্য কালি আমরা একটুখানি করে নিই, তাহলে হয়তো আরও বুঝতে সুবিধা হবে জায়গাটা। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি আর, এবং এখানেও আমরা পি এর সঙ্গে দেখতে পাচ্ছি আর, তার মানে এই দুটো একে অপরের মিরর ইমেজ, এর কোনো চান্সই নেই। এবং যেহেতু মিরর ইমেজ নয়, সেক্ষেত্রে হ্যাঁ একটা মিরর ইমেজ, একটা কাইরাল সেন্টার মিরর ইমেজ, কিন্তু অন্য কাইরাল সেন্টার তো মিরর ইমেজ না, তাই টোটাল কম্পাউন্ডটাও মিরর ইমেজ হওয়া সম্ভব নয়। তাহলে যেহেতু মিরর ইমেজ নয়, আমাদের শেষ প্রশ্ন অনুযায়ী আর দ্য মিরর ইমেজ টু ইচ আদার, যদি উত্তর নো হয় তাহলে তারা ডায়াস্টেরিওমার। তাহলে পি এবং আর হচ্ছে ডায়াস্টেরিওমার। আবার কিউ এর সঙ্গে আমি আর এর সম্পর্ক যদি দেখি, এখানে এস এবং আর, হ্যাঁ এই দুটো মিরর ইমেজ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এস এস এই দুটো মিরর ইমেজ হচ্ছে না, তাই টোটাল কম্পাউন্ডটা একে অপরের মিরর ইমেজ হচ্ছে না, তাই ওরা হচ্ছে ডায়াস্টেরিওমার। এইরকম করে আমরা সম্পর্কগুলো দেখি, তাহলে দেখবো কি পি আর, পিটি, কিউ আর, কিউটি এগুলো প্রত্যেকটাই হবে একে অপরের ডায়াস্টেরিওমার। তো এইভাবে কিন্তু আমরা চুজ করব দুটো কম্পাউন্ডের মধ্যে রিলেশন কী হবে। খুব সহজ তিনটে প্রশ্ন। আর দে সুপার ইম্পসিবল, যদি ইয়েস হয় হোমোমার, যদি নো হয় আইসোমার। দ্বিতীয় প্রশ্ন কি, যদি আইসোমারের মধ্যে তারা বন্ডিং কানেক্টিভিটি কি সেম, যদি বন্ডিং কানেক্টিভিটি সেম হয় তাহলে তারা কনস্টিটিউশনাল, বন্ডিং কানেক্টিভিটি সেম হলে তারা স্টিরিওমার, এবং না হলে তারা কনস্টিটিউশনাল আইসোমার। এবং যদি তারপরে দেখি আর দে মিরর ইমেজ টু ইচ আদার, যদি তারা মিরর ইমেজ টু ইচ আদার হয়, স্টিরিওমারের ক্ষেত্রে এই প্রশ্নটা আমরা করবো। যদি সেখানে নো হয় তাহলে ডায়াস্টেরিওমার, যদি ইয়েস হয় তাহলে এনানসিওমার। খুব সহজ তিনটে প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কম্পাউন্ড দুটোর মধ্যে কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ আমরা বের করে নিতে পারি। তো এরপরে আমরা এবি টাইপ, এ টাইপ দেখবো বলছিলাম, তো সেটাও একটু দেখে নিই। সেক্ষেত্রে আমরা মিশ্র কম্পাউন্ডের একটা কনসেপ্ট পেয়ে যাব এবং ডিএল পেয়ারের একটা কনসেপ্ট পাবো, এবং তারপরে আমরা জেনারেলাইজড ফর্মুলাটা আমরা এখানে লিখে দেবো। তো এ টাইপ কম্পাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আগেই বলেছিলাম, CH3 CHOH, আবার CHOH CH3, একই কম্পাউন্ড, মানে একই গ্রুপ দুবার লেখা হয়েছে, এবং এটা একটা কম্পাউন্ড হতে পারে। এবং সেখানেও আর আর, এস এস, আর এস, এস আর, আমরা চারটের নাম দিয়েছি 1 2 3 and 4। এবার সেইটা আমরা একটু স্ট্রাকচার ওয়াইজ এঁকে নিই, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। প্রথমে আমরা 1 নম্বর এঁকেছি আর আর, এটা একটু বাড়িতে সবাই চেক করে দেখবে, আমি যদি ভুল এঁকে থাকি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটা 1 নম্বর। 2 নম্বর এস এস, রাইট। 3 নম্বর আমরা কি এঁকেছি, আর এস, আর অ্যান্ড এস। অ্যান্ড 4 নম্বর আমরা যেটা এঁকেছি, সরি 4 নম্বরে আমরা এঁকেছি কি, এস অ্যান্ড আর। এবার এই চারটে কম্পাউন্ডের মধ্যে আমাদের সম্পর্ক একটু দেখে নিতে হবে। তো আমরা প্রথমেই বুঝতে পারছি যে প্রথম দুটি কম্পাউন্ড আর আর এস এস একে অপরের মিরর ইমেজ, তাহলে এই দুটি কি হলো, 1 and 2 এনানসিওমার। ওকে, রাইট ডাউন। আচ্ছা, সেকেন্ড আমরা কি দেখবো, যে শেষ দুটো কম্পাউন্ড 3 and 4 কিন্তু একে অপরের মিরর ইমেজ, অর্থাৎ আর এস এবং এস আর একে অপরের মিরর ইমেজ, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে 3 and 4 একে অপরের মিরর ইমেজ, তো এনানসিওমার। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে 1 and 3 এর মধ্যে, 1 and 3তে যদি আমরা দেখি, এক্ষেত্রে আর আর, এক্ষেত্রে হচ্ছে এস আর, এটা কিন্তু কখনোই একে অপরের মিরর ইমেজ হতে পারবে না, যেহেতু আর আর এবং এস আর
এবং এটা কিন্তু আমরা আগের বারেও যেটা বুঝিয়েছি আর আর এবং এস আর 1 এবং 3-এর মধ্যে যেটা সম্পর্ক এটা হচ্ছে ডায়াস্টেরিওমার, এবং 2 এবং 4-এর মধ্যেও সম্পর্ক একইভাবে ডায়াস্টেরিওমার। 1 এবং 4-এর মধ্যে সম্পর্ক ডায়াস্টেরিওমার, যেহেতু এখানে আর এস এবং সেখানে আর আর, এবং 3 এবং 2-এর মধ্যে সম্পর্ক এখানেও কিন্তু ডায়াস্টেরিওমার। তাহলে যে দুটো আমরা মিরর ইমেজ দেখালাম সে দুটো এনানসিওমার, বাকি প্রত্যেকে একে অপরের ডায়াস্টেরিওমার। কিন্তু মাইন্ড ইট, কিন্তু এখানে কিন্তু একটা টুইস্ট আছে। এখানে আমরা বললাম ঠিক এটা এই দুটো এনানসিওমার, কিন্তু আমাদের কিন্তু আরেকটু বুঝতে হবে জিনিসটা, যেটাকে আমরা এনানসিওমার বলছি আমরা তো দেখে নিলাম যে এটা একে অপরের মিরর ইমেজ, তাই এটা এনানসিওমার। কিন্তু তার আগের প্রশ্নগুলো কি আমরা চেক করলাম? তার আগের প্রশ্ন কী ছিল? তো আর দে সুপার ইম্পসিবল, তারা কি একে অপরের ওপর সুপার ইম্পসিবল? আমরা কিন্তু এই প্রশ্নটা এই কম্পাউন্ডে কিন্তু চেক করিনি আনফর্চুনেটলি। আমরা যদি চেক করতাম একটা জিনিস বুঝতে পারতাম যে এই এক্স্যাক্টলি এই কম্পাউন্ডটাকে যদি আমরা রোটেট করাই, এই মিথাইলটা এই জায়গায় এবং এই মিথাইলটা এই জায়গায় যদি আমরা নিয়ে যাই, জাস্ট 180 ডিগ্রি রোটেট করাই, এই রোটেটটা অ্যালাউড, এটা কোনো সমস্যা নেই। এই রোটেশনটা যদি আমরা করি তাহলে আমরা কি দেখতে পাবো? এই ওইচ 180 ডিগ্রি রোটেট করে এইখানে চলে আসবে, আবার এই ওইচ 180 ডিগ্রি রোটেট করে এইখানে চলে আসবে। তখন আর হাইড্রোজেন দুটো ওই দুটো জায়গা নিয়ে নেবে, এবং তখন কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ড কিন্তু একে অপরের ওপর সুপার ইম্পোজ করবে। রাইট? আমি কি পয়েন্টটা বোঝাতে পেরেছি? 3 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ডকে, যে কোনো একটি কম্পাউন্ডকে যদি আমি 180 ডিগ্রি রোটেট করি এই মিথাইল বন্ডের সাপেক্ষে, তাহলে আমরা দেখতে পাবো 3 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ড অ্যাকচুয়ালি সেম। এটা কেন হলো? আচ্ছা, আগের কম্পাউন্ডের ক্ষেত্রে তো এটা হয়নি, এবি টাইপের ক্ষেত্রে কেন হয়নি? কারণ সেক্ষেত্রে এই ওপরের গ্রুপ নিচের গ্রুপ একই ছিল না, কিন্তু এক্ষেত্রে ওপরের গ্রুপ এবং নিচের গ্রুপ একই। তাই যখনই ওপরের গ্রুপ নিচের গ্রুপ একই হচ্ছে, তখন আপাত দৃষ্টিতে চোখের সামনে দেখে মনে হচ্ছে আরে তো এনানসিওমার, খুব সহজ। নো, ইট ইজ হোমোমার। তাই আমরা সবসময় চেষ্টা করব, যদিও আমরা খুব ফাস্ট ফরওয়ার্ডলি বেরিয়ে যাচ্ছি, আমরা সবসময় চেষ্টা করব 3টে প্রশ্ন করতে। আর দে সুপার ইম্পসিবল, আর দে আর কী বলবো, বন্ডিং কানেক্টিভিটি সেম, এবং আর দে মিরর ইমেজ টু ইচ আদার। এই 3টে প্রশ্ন চেক করে তখনই কিন্তু আমরা সিদ্ধান্তে আসবো এটা হোমোমার নাকি এটা এনানসিওমার নাকি এটা ডায়াস্টেরিওমার। তাহলে এক্ষেত্রে আমরা কি জানলাম? 3 এবং 4 আমরা যদিও ভেবেছিলাম এটা এনানসিওমার, বাট নট লাইক দ্যাট, দে আর হোমোমার টু ইচ আদার। তো এইভাবে কিন্তু আমরা এ এবং এবি টাইপের মধ্যে চুচু করলাম। তো এবার এবি টাইপ জাস্ট 4টে কম্পাউন্ড আঁকতে হবে বলে আমরা একে দেখালাম, কিন্তু এরপরে যখন 8টা কি 2^4 হলে সেটা 16টা এইভাবে যখন আঁকতে হবে তখন কিন্তু চাপ হবে অনেকটা বেশি, অনেকটা টাইম কনজিউমিং। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব কোনো জেনারেলাইজড ফর্মুলা আছে কিনা এই সম্পর্কগুলোকে বের করার জন্য, কোনো জেনারেলাইজেশন আছে কিনা। তো সেইটাই আমরা একটুখানি লিখে নিচ্ছি, দিয়ে আমরা একটু আলোচনা করব। তবে সেটি আলোচনা করার আগে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ক্লু কিন্তু মিস করে গেছি, সেটা আমরা একটুখানি মুছে না নিলে বোঝাতে পারবো না। যে এইখানে আমরা বুঝলাম যে দুটো কম্পাউন্ডের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে 3 এবং 4 ডায়াস্টেরিওমার, কিন্তু আরেকটা জিনিসকে আমরা লক্ষ্য করেছি যে এই 3 নম্বর এবং 4 নম্বর কম্পাউন্ডের মধ্যেই কিন্তু একটি সিগমা প্লেন আছে, তাই না? এটা যদি আমরা দেখি এর মধ্যেই কিন্তু একটা সিগমা প্লেন আছে, অর্থাৎ কম্পাউন্ডের মধ্যেই আরএস আছে এবং ওপরের গ্রুপ এবং নিচের গ্রুপ সেম। এরকম যদি কোনো কন্ডিশন হয়, অর্থাৎ মেসো কম্পাউন্ড তাদেরকে আমরা বলবো। তাহলে মেসো কম্পাউন্ড আমরা কাকে বলবো? যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদিও আমরা এখানে আরএস লিখে দিলাম, অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো কম্পাউন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? কারণ এই দুটো কম্পাউন্ডের মধ্যেই কিন্তু সিগমা প্লেন আছে। অর্থাৎ অনেকগুলো জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে, কম্পাউন্ডের মধ্যে কী আছে ওই 3টে প্রশ্ন করে দেখা। এবং যখন আমরা দেখবো অ্যাকচুয়ালি কম্পাউন্ডের মধ্যে কাইরাল সেন্টার আছে, কিন্তু এই দুটো কাইরাল সেন্টারের মধ্যবর্তী জায়গা দিয়ে একটি মিরর ইমেজ যাচ্ছে, অর্থাৎ এগুলো ইন্টারনাল কম্পেনসেশন। ইন্টারনালি এরা মিরর ইমেজ, এক্সটার্নালি তো এরা মিরর ইমেজ অবশ্যই। তখন এক্সটার্নালি মিরর ইমেজ ওপরেরটা আমরা কি দেখতে পাচ্ছি, এক্সটার্নালি মিরর ইমেজ, এখানে আর আর এখানে এস এস, এবং এক্ষেত্রে এটা কি হচ্ছে ডিএল পেয়ার বলি আমরা। একটা যদি প্লাস রোটেশন ঘটায় অনেকটি মাইনাস রোটেশন করবে, এবং এটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে। কিন্তু নিচেরটাই যদি আমরা দেখি এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যদিও আরএস আছে। কেন? কারণ সিগমা প্লেনের জন্য, এবং এরা ইন্টারনালি কিন্তু একে অপরের প্লাস এবং মাইনাসকে রোটেশনটাকে কিন্তু নালিফাই করে আলটিমেটলি কিন্তু আমাদেরকে একটি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডের জন্ম দেয় বা দেখা দেয়, এবং সেটিকে আমরা কি বলবো? মেসো কম্পাউন্ড, MESO, মেসো কম্পাউন্ড। এই মেসো কম্পাউন্ডের ইম্পর্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সুগার কেমিস্ট্রিতে, সেগুলো আমরা যখন সুগার কেমিস্ট্রি আসবো তখন আলোচনা করব। তো এবার আমরা আসছি জেনারেলাইজেশনগুলোতে। তো জেনারেলাইজড ফর্মুলাটা কি না, জেনারেলাইজড ফর্মুলা বলা হচ্ছে যে যদি নাম্বার অফ অ্যাক্টিভ কম্পাউন্ড 2n-1 এবং নাম্বার অফ মেসো কম্পাউন্ড হয় 2n/2 - 1,
এটা কার ক্ষেত্রে না, যখন আমাদের মধ্যে অ্যাটলিস্ট কি বলবো, সবগুলো কাইরাল সেন্টার যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু অন্য রুল আছে। যদি সবগুলো কাইরাল সেন্টার আলাদা না হয়, আমরা জাস্ট উদাহরণের মাধ্যমে আসছি। প্রথমে আমরা দেখে নিই যে নম্বর অফ অ্যাক্টিভ কম্পাউন্ড টু দি পাওয়ার n-1 এটি ঠিক না ভুল। তো আমরা সেক্ষেত্রে কিন্তু একদম উপরের উদাহরণটাতেই চলে যাব। এখানে নাম্বার অফ অ্যাক্টিভ কম্পাউন্ড কটি, আমরা যদি দেখি এখানে নাম্বার অফ অ্যাক্টিভ কম্পাউন্ড কিন্তু এই দুটো তো অ্যাকচুয়ালি সেম কম্পাউন্ড, তাহলে এই দুটো হচ্ছে 1 নম্বর, এবং এখানে কিন্তু আমাদের নাম্বার অফ অ্যাক্টিভ কম্পাউন্ড RS এবং SR দুটি, তাই না? তাহলে আমরা প্রথমে দেখব যে 2 টু দি পাওয়ার n-1 এই সূত্রটি এখানে খাটছে কি খাটছে না। আচ্ছা, এটা একটু না হলে টাস্ক থাকলো, এটা বেস্ট, এটা একটু টাস্ক থাকলো যে এই সূত্রটি খাটছেই খাটছে না। আমরা একটু বড় উদাহরণের মাধ্যমে দেখাই যে খাটছে, ছোট উদাহরণগুলি খাটছে না, কেন খাটছে না। আর যদি সেগুলো একটুখানি তোমরা একটুখানি বলে বোঝাতে পারো তাহলে একটু ভালো লাগবে, যে আমরা সবসময় সব কিছু বলে দেওয়াটা ঠিক নয়। আমরা পরের ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব। তো আমরা দেখি যে একটুখানি আমরা একটা উদাহরণ নিয়েছি, যে এখানে সাপোজ বলেছি কি না, কাইরাল সেন্টার যদি ইভিন হয়, যদি কাইরাল সেন্টার অড হয় সেক্ষেত্রে অন্য জিনিস। কাইরাল সেন্টার ইভিন হলে আমরা কি লিখেছি, 4টে কাইরাল সেন্টার ABVA টাইপ, এবং সেক্ষেত্রে এরকম হতে পারে R এটি অ্যাক্টিভ, আমরা যেগুলো অ্যাক্টিভ সেগুলো পাশের মধ্যে দাগ মারছি। SS অ্যাক্টিভ, কারণ ইন বিটুইন কোনো সিগমা প্লেন নেই। RS অ্যাক্টিভ, SR অ্যাক্টিভ, কারণ কোনো সিগমা প্লেন কিন্তু আমরা পাচ্ছি না। SR এগুলো অ্যাক্টিভ। SSRS অ্যাক্টিভ, কোনো সিগমা প্লেন নেই কিন্তু এখনও কোনো জায়গায়। RSS সিগমা প্লেন আছে এখানে, রাইট? তাহলে ইন বিটুইন সিগমা প্লেন আছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে কাইরাল, কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ডটি অ্যাকাইরাল, আমরা এটাকে কী বলবো, মেসো। RS তাহলে এই S এই R এবং এই R এই S এরা কিন্তু একেবারে মিরর ইমেজ হবে, তাহলে এটিও একটি মেসো, মাঝখানে কিন্তু সিগমা প্লেন আছে। তারপরে SRS, এই আর না হবে না, এই SS হবে না, তাহলে সেক্ষেত্রে এটাও অ্যাক্টিভ, এবং শেষেরটিও আমরা দেখতে পাবো অ্যাক্টিভ। তাহলে আমরা দেখতে পেলাম কটা টোটাল, 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু যখন কাইরাল সেন্টার 4টি হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 8টা অ্যাক্টিভ কম্পাউন্ড। আমাদের সূত্র কী ছিল, 2 টু দি পাওয়ার n-1, তাহলে 2 টু দি পাওয়ার 4 - 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তাহলে সূত্র ঠিক আছে অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে। নাম্বার অফ মেসো কম্পাউন্ড কি, 2 টু দি পাওয়ার n/2 - 1, আমরা দেখলাম দুটি মেসো কম্পাউন্ড আছে এখানে, দেখি তাহলে 2 টু দি পাওয়ার 4/2 - 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4/2 মানে কি, রাইট, 2 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি আমরা সূত্রটা যদি এখানে একটু দেখি হয়তো একটুখানি ভুল লেখা হয়ে থাকতে পারে, এটা মানে লিখতে গিয়ে একটুখানি ভুল লেখা হয়েছে। 2 টু দি পাওয়ার n/2 - 1 এটা ওপরে টোটালটাই, তাহলে এখানেও যদি দেখি আমরা এক্ষেত্রে কী হবে, 2 টু দি পাওয়ার 4/2, জাস্ট এ মিনিট, তাহলে 2 টু দি পাওয়ার 4/2 - 1, তাহলে 2 টু দি পাওয়ার 2 - 1 সমান 2 টু দি পাওয়ার 1 সমান 2, তার মানে মেসো কম্পাউন্ডের সংখ্যাও 2। তো এক্স্যাক্টলি এই সূত্রটা আগের যে কম্পাউন্ডটা আমরা এঁকেছিলাম সবাই দেখেছো তোমরা, তো সেটার ক্ষেত্রে খাটছে কিনা সেটা তোমরা একটুখানি চেক করে বলবে, কারণ সেখানেও কিন্তু ইভেন নাম্বার অফ আমাদের কাইরাল সেন্টার ছিল। এবার অড নাম্বারের ক্ষেত্রে সূত্রটা কি, তো কাইরাল সেন্টার অড হলে আমাদের সূত্র কি, নাম্বার অফ অ্যাক্টিভ প্লাস মেসো ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1, নাম্বার অফ মেসো ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1/2, নাম্বার অফ অ্যাক্টিভ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2। আমরা দেখে নিই এখানে একটা কম্পাউন্ড আমরা এঁকেছি, এখানে A B আবার A B A টাইপ কম্পাউন্ড, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দুদিকে RS লিখেছি কিন্তু মাঝখানটায় কিছু লিখিনি, কেন, কারণ যখন দুদিকে R হবে SS হবে তখন মাঝখানে কিন্তু কোনো কিছু আমরা লিখতে পারবো না, কারণ মাঝখানে কাইরালিটি থাকবে না। আবার যখন দুদিকে RS SR হবে তখন এটি কিন্তু সিউডো অ্যাসিমেট্রিক, অর্থাৎ R স্টার বা S স্টার হবে, তাই তো, স্মল স্টার বা স্মলার স্টার, এবং সেক্ষেত্রেও কিন্তু ওভারঅল মলিকিউলটি ওই মাঝখানের কম্পাউন্ডের ওপর কিন্তু ডিপেন্ড করছে না, কারণ ওভারঅল মলিকিউলটি অটোমেটিক্যালি কিন্তু অ্যাকাইরাল হয়ে যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে কি আমাদের সিচুয়েশান, এবং এই সিচুয়েশানে দাঁড়িয়ে এই জন্য দুদিকেটা আমরা লিখেছি, মাঝখানটা লিখিনি। এবার আমরা দেখব যে এই RS এবং SR এই দুটি কম্পাউন্ড কিন্তু মেসো কম্পাউন্ড, তাই না, কারণ ইন বিটুইন কিন্তু একটা এরা মলিকুলের মধ্যেই কিন্তু মিরর ইমেজ একে উপরে গেছে, তাহলে এই দুটো মেসো, এবং নিচের দুটো দেখি, নিচের দুটো হচ্ছে অ্যাক্টিভ।
এবার সূত্রটাকে আমরা লাগিয়ে দেখি সূত্রটা খাটছে কিনা। যদি টোটাল অ্যাক্টিভ প্লাস মেসো ইকুয়াল টু টু দি পাওয়ার n-1, n ইকুয়াল টু এক্ষেত্রে 3, যেহেতু 3টে কাইরাল সেন্টার আছে, তাহলে এখানে টু টু দি পাওয়ার 3-1 অর্থাৎ টু টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তার মানে টোটাল 4টে আছে, একদম ঠিক, অ্যাক্টিভ প্লাস মেসো মিলিয়ে। মেসোর সংখ্যা কি বলছে না টু টু দি পাওয়ার n-1/2, তাহলে টু টু দি পাওয়ার n-1 অর্থাৎ n এর মান যদি আমরা এখানে 3 বসাই, তাহলে এক্ষেত্রে কিন্তু এইটার ভ্যালু আসবে টু টু দি পাওয়ার 3-1/2 সমান টু টু দি পাওয়ার 2/2 সমান টু টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। তাহলে মেসোর সংখ্যা 2 আছে, আমরা দেখতে পাচ্ছি মেসো কম্পাউন্ড দুটোই আছে। এবং নম্বর অফ অ্যাক্টিভ ইকুয়াল টু কি না 4 থেকে 2 বাদ দিলে যা হয়, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 এবং সেটা 2ই আছে। তো এইভাবে কিন্তু আমরা জেনারেলাইজড করতে পারি। এবং লাস্ট একটা জেনারেলাইজেশন কি না, যদি সবগুলো স্টিরিও সেন্টার যেগুলো আছে সেই সবগুলো স্টিরিও সেন্টার যদি যে স্টার যেগুলো আমরা দেখিয়েছি সবগুলো যদি আলাদা হয়, অর্থাৎ এখানে আমরা দেখেছি এ টাইপ, এ বি টাইপ, এ বি টাইপ, কিন্তু সবগুলো সাপোজ ABCD টাইপ যদি হয়, অর্থাৎ প্রত্যেকটা কাইরাল সেন্টার কিন্তু আলাদা আলাদা গ্রুপকে কনসিস্ট করছে, তখন কিন্তু সেক্ষেত্রে টোটাল যে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি কম্পাউন্ডই কিন্তু সেক্ষেত্রে অ্যাক্টিভ হবে, কারণ কোনো মেসো থাকার কোনো চান্সই থাকছে না এবং সেক্ষেত্রে সিগমা প্লেন থাকার কোনো চান্সই থাকছে না। তো সেই কারণে প্রত্যেকটা কম্পাউন্ড কিন্তু অ্যাক্টিভ হবে এবং টোটাল অ্যাক্টিভের মান কী হবে টু টু দি পাওয়ার n। তাহলে এই তিনটে বিভিন্ন টাইপের কম্পাউন্ড আমরা পেতে পারি এবং সেক্ষেত্রে কীরকম কী দাঁড়াতে পারে কম্পাউন্ডের স্ট্রাকচার বা কম্পাউন্ডে কতগুলি অ্যাক্টিভ কতগুলি মেসো থাকতে পারে সেগুলো আমরা বোঝালাম, এবং কোনটি এনানসিওমার কোনটি স্টিরিওমার সেটা তো ওই তিনটে প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পেরে যাবো। তো থ্যাংক ইউ, আজকের প্রায় এতটুকুই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, তোমাদের সকলের ভালো লেগেছে। তো কমেন্টে রিভিউর মাধ্যমে জানিও এবং আমরা পরের ক্লাসে ফিরে আসবো। রসায়ন উইথ সায়েন্সের সঙ্গে সবাই অ্যাটাচ থাকো। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অলসো। থ্যাংক ইউ, স্টে হেলদি, স্টে সেফ, স্টে হোম।